এই নে পাপিয়া, আজকে আমি গোটা পাড়ার সবাইকে কেশর লাড্ডু আর কাজু বরফি খাওয়াচ্ছি। তুই যেহেতু একদমই আমার বাড়ির পাশে থাকিস, তাই তোকে কিন্তু একটু বেশি করেই দিলাম। কি ব্যাপার, হঠাৎ করে তুমি আজকে সবাইকে মিষ্টিমুখ করাচ্ছ? কোনো খুশির খবর আছে নাকি? খুশির খবর মানে? আজকে তো আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, আর আমি আমার মেয়েকে এবার ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করিয়েছি। আমার মেয়ে এবার পড়াশোনা করে বড় ইঞ্জিনিয়ার হবে। একজন মা হিসেবে মেয়ের এরকম উন্নতি দেখে খুশি তো হবেই। অবশ্য তুই বুঝবি কি করে? তোর মেয়েকে তো তুই মাধ্যমিক পর্যন্তও পড়াতে পারিসনি। মেয়েটাকে একেবারে মূর্খ তৈরি করেছিস। সত্যি। রাসমণি দেবীর কথা শুনে তার প্রতিবেশী পাপিয়া দেবীর খুব খারাপ লাগে। আসলে পাপিয়া দেবীর মেয়ে সুকন্যা পড়াশোনাতে ভালো ছিল, কিন্তু হঠাৎই তার বাবা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে পাপিয়ার মা তাদের পাড়ারই এক প্রাইভেট স্কুলে ধোয়া মোছার কাজে লেগে পড়ে। কিন্তু সে খুব বেশি টাকা বেতন না পাওয়ায় তার মেয়েকে বেশি দূর পর্যন্ত পড়াশোনা করাতে পারে না। তাই সুকন্যা ক্লাস 9 পর্যন্তই পড়াশোনা করতে পারে। যেহেতু পাপিয়া দেবী সারাদিন বাড়িতে থাকে না, তাই সুকন্যাই সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সারাদিন সে তার অসুস্থ বাবা মায়ের দেখাশোনা করে। এরকম করে বলো না দিদি, তোমরা তো আমাদের প্রতিবেশী। তোমরা তো সবাই জানোই আমার মেয়েটাকে পড়ানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ করে সংসারের এমন অবস্থা হলো যে আমরা চাইলেও মেয়েটাকে বেশি দূর পর্যন্ত পড়াতে পারিনি। আর আমার মেয়েটা তো ক্লাস 9 পর্যন্ত পড়েছে, তাই ওকে দয়া করে তুমি মূর্খ বলো না। চুপ কর, ওই তো সরকারি স্কুলে কোনো রকমে ক্লাস 9 পর্যন্ত পড়েছে। সরকারি স্কুলগুলোতে ফেল করলেও ক্লাসে তুলে দেয়। ওরকম শিক্ষার কোনো ভ্যালু নেই। তোর মেয়ে তো আমার চোখে মূর্খই হলো। আর আমার মেয়ে তো এই পড়ার মধ্যে একেবারে সেরা। ছোটবেলা থেকে আমি আমার মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছি। এখন আবার শহরের সবচেয়ে নামিদামি ইঞ্জিনিয়ারিং কলেজে আমার মেয়েকে পড়াশোনা করতে পাঠাবো। আমার মেয়ের সাথে তো তোর মেয়ের কোনো তুলনাই হয় না। এভাবেই রাসমণি দেবী তার প্রতিবেশীকে অপমান করে সেখান থেকে চলে যায়। আসলে রাসমণি দেবী খুবই অহংকারী ছিল। সে তার মেয়েকে নিয়ে গোটা পাড়ার মধ্যেই সবসময় বড়াই করে বেড়াতো। তার মেয়ে চিত্রাও একেবারে মায়ের মতোই ছিল। চিত্রা পড়াশোনা করলেও তার আচার ব্যবহার একদমই ভালো ছিল না। সে কখনোই বড়দের সম্মান করতে জানতো না, নাইবা সে কখনো বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করত। ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার পর কিছুদিনের মধ্যে সে আরো বেশি নিজেকে পাল্টে ফেলে। একদিন চিত্রা খুবই ছোট জামা কাপড় পরে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু তার মা তাকে বারে বারে সেই ছোট জামা পরে কলেজে যেতে বারণ করলেও চিত্রা কোনো কথা শোনে না। সে যখন পাড়ার মধ্যে দিয়ে ওরকম ছোট জামা পরে হেঁটে যায়, তখন তাকে নিয়ে সবাই নানান রকম বাজে মন্তব্য করে। দিনের পর দিন রাসমণির মেয়েটা কেমন যেন নির্লজ্জ হয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে বলে নিজেকে যেন সিনেমার হিরোইন মনে করছে। লজ্জাও করে না বাবা, পাড়ার মধ্যে দিয়ে এরকম ছোট জামা কাপড় পরে হেঁটে চলে গেল। ছি। ছাড়ো না দিদি, কাউকে নিয়ে এরকম ভাবে নিন্দা করা উচিত নয়। এখন যদি রাসমণি দিদি শুনতে পায় তাহলে ঝগড়া করতে চলে আসবে। আরে ওরকম শিক্ষিত হয়ে কি লাভ বলো তো? ও তো নিজের বাবা মায়ের মান সম্মানই রাখতে পারবে না। কিছু কিছু মেয়েদের বেশি পড়াশোনা করালে ওরা এরকমই বিগড়ে যায়। তোমার মেয়েটাকে দেখো তো, খুব বেশি পড়াশোনা না জানলেও সব সময় কি সুন্দর ভদ্রসভ্য পোশাক আশাক পরে থাকে। সারা পাড়ার লোকের সঙ্গে কত ভালো ব্যবহার করে। কিন্তু এই চিত্রা আমাদেরকে দেখে কেমন মুখ বাঁকিয়ে চলে গেল, দেখেছো তো? ঠিক তখনই সেখানে রাসমণি দেবী চলে আসে। কিরে, তোরা আমার মেয়েকে নিয়ে কুটকাচালি করছিস? আর পাপিয়া, তোকে কিন্তু এগুলো মানায় না। তুই তো তোর মেয়েকে একেবারে মূর্খ তৈরি করেছিস। কাজের মাসিদের মতো সব সময় চুড়িদার পরে ঘুরে বেড়ায়। আমার মেয়ের মতো মডার্ন মেয়ে এই পাড়ার মধ্যে আর কেউ নেই। তোর মেয়ের কখনো সাধ্য হবে না আমার মেয়ের কলেজের গেটের মধ্যেও প্রবেশ করার।
বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজে মেয়েরা ওরকমই ছোট ছোট জামা কাপড় পরে যায়। না দিদি, তুমি আমাকে ভুল ভাবছো। আমি কেন তোমার মেয়ের নামে নিন্দা করতে যাব? তাছাড়া তুমি সবসময় আমার মেয়েকে অপমান করবে না। যার মেয়ে তার কাছে অনেক ভালো। এই বলে পাপিয়া দেবী বাড়িতে চলে যায়। কিরে সুকন্যা, তুই আজকে কি রান্না করছিস? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো। বাবা কালকে বলছিল বাবার নাকি খুব পোলাও আর আলুর দম খেতে ইচ্ছে করছে, তাই আজকে আমি পোলাও আর আলুর দম রান্না করেছি। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমার রান্না হয়ে গেছে, আমি এখনই খাবার পরিবেশন করছি। কিন্তু রান্নাঘরে তো অনেক বাসন পড়ে আছে, তুই বাসনগুলো মাজবি কখন? তুই একটু বিশ্রাম কর, আমি বরং বাসনগুলো মেজে নিয়ে আসছি, তারপর আমরা একসাথে বসে খেয়ে নেব। না না মা, তোমাকে কিছু করতে হবে না। আমি তো বাড়িতে এমনিতেই সারাদিন ফাঁকা বসে থাকি। তোমাকে তো বাইরে গিয়ে কত কাজ করতে হয়। তুমি বাইরে থেকে খাটাখাটনি করে এসে বাড়িতেও কাজ করবে। তুমি আর বাবা বসে খেয়ে নাও, আমি কাজ মিটিয়ে তারপর খেয়ে নেব। মেয়ের কথা শুনে তার বাবা মা দুজনেই খুবই খুশি হয়। সত্যি তোর মতো মেয়ে আমরা ভাগ্য করে পেয়েছি। তুই আমাদের কত খেয়াল রাখিস, কিন্তু আমরা তোকে ভালো একটা জীবন দিতে পারলাম না। আমরা জানি তোর পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল, শুধুমাত্র তুই আমাদের কথা ভেবেই পড়াশোনা ছেড়ে দিলি। কি উল্টোপাল্টা কথা বলছো বলো তো? তোমরা আমাকে পৃথিবীতে নিয়ে এসেছো, তাই তোমরাই তো আমার জীবন। আমি আমার বাবা মায়ের সঙ্গে এত খুশি বাস করছি, এর চেয়ে ভালো জীবন আর কি হতে পারে বলো তো? নাও, অনেক হয়েছে, এবার তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও। এভাবেই সুকন্যা সবসময় চেষ্টা করে ভালো ভালো খাবার রান্না করে বাবা মাকে খাওয়ানোর। আসলে সুকন্যা তার বাবা মায়ের কষ্ট অনুধাবন করতে পারত। তার কাছে বাবা মাকে ভালো রাখাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম কাজ। দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে, কিন্তু যতই দিন যেতে থাকে চিত্রা তার বাবা মায়ের সঙ্গে আরো খারাপ ব্যবহার করতে থাকে। একদিন, মা, তুমি কি এসব আলতু ফালতু খাবার রান্না করেছো? তুমি কি রান্না বান্না করতে ভুলে যাচ্ছ? মটর পনিরের মটরশুঁটিগুলো একদমই কাঁচা আর খেতেও খুব বাজে লাগছে। তোমাকে আজকে বলেছিলাম না আমি আজকে মটর রেজালা আর পোলাও খাবো? এসব ফালতু খাবার আমার সামনে থেকে সরাও। আরে, আজকে আমি বাজারে যেতে পারিনি, সেই জন্য মটন রেজালা রান্না করতে পারলাম না। রাত্রিবেলা তোকে আমি মটন রেজালা রান্না করে খাওয়াবো। আমি বরং এখন তোর জন্য ডিমের অমলেট বানিয়ে নিয়ে আসছি। থাক, অত আর আদিক খেতে দেখাতে হবে না, আমি অনলাইনে খাবার অর্ডার করে খেয়ে নিচ্ছি। তুমি তো ঠিক করে একটা অমলেটও বানাতে পারো না। তোমার হাতের কোনো রান্নাই আমার পছন্দ হয় না। আর দয়া করে রাত্রিবেলা আমার জন্য কিছু রান্না করতে হবে না, কারণ আজকে আমি আমার বান্ধবীদের সঙ্গে রাত্রিবেলা রেস্টুরেন্টে খেতে যাব। আমাকে কিন্তু 10,000 টাকা দেবে। মেয়ের মুখে এমন কথা শুনে রাসমণি দেবীর খুব খারাপ লাগে। এভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন কেটে যায়। একদিন পাড়ার এক প্রতিবেশীর মেয়ের বিয়েতে পাড়ার প্রত্যেকে নিমন্ত্রণ খেতে যায়। সুকন্যা সেখানে খুব সুন্দর একটা গাউন পরিয়ে একেবারে ভদ্রসভ্য সাজগোজ করে যায়, কিন্তু চিত্রা বিয়ে বাড়িতেও খুব ছোট পোশাক আশাক পরে চলে যায়। আর বিয়ে বাড়িতে সে প্রত্যেকের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। এই যে স্টুপিড মহিলা, তুমি কি চোখে দেখতে পাও না? তুমি আমাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছ যে? তোমার জন্য আমি যদি পড়ে যেতাম তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়তাম না, আমিও তোমাকে ঠিক এভাবেই ধাক্কা দিয়ে ফেলে দিতাম। এই বলে চিত্রা একজন বয়স্ক মহিলাকে ঠেলে ফেলে দেয়, যা দেখে বিয়েবাড়িতে উপস্থিত প্রত্যেকেই খুবই অবাক হয় এবং চিত্রার নামে বাজে মন্তব্য করে। আমার মেয়েটাকে দেখে সবাই হিংসা করে তো, সেই জন্য সবসময় সবাই আমার মেয়েকে নিয়ে সমালোচনা করতেই ব্যস্ত থাকে। ও এখন বাচ্চা মেয়ে, ওরকম রাগের মাথায় মহিলাটাকে ধাক্কা মেরে ফেলেছে, কিন্তু তাই বলে আমার মেয়েটাকে নিয়ে সবাই এত বাজে কথা বলবে? তাছাড়া ওই মহিলারই তো দোষ ছিল, ওই মহিলাটাই বা কেন আমার মেয়েকে আগে ধাক্কা দেবে? এভাবে রাসমণি দেবী সেখানেও তার মেয়েকে প্রশ্রয় দেয়, কিন্তু কেউ তাকে পাত্তা না দিয়ে সবাই সুকন্যার প্রশংসায় মত্ত হয়ে ওঠে, কারণ সুকন্যা তাদের প্রতিবেশীর মেয়ে লিপিকার হাতে ব্রাইডাল মেহেন্দি পরিয়ে দেয়। আর সেই মেহেন্দির ডিজাইন খুবই ভালো হওয়ায় সবাই সুকন্যাকে খুবই বাহবা দেয়। আরে সুকন্যা, তুই তো খুব ভালো মেহেন্দি পরাতে জানিস,
এত ভালো মেহেন্দি ডিজাইন বড় বড় মেহেন্দি আর্টিস্টরাও পারবে না। আমার মেয়ের বিয়েতে আমি তো একজন বড় মেহেন্দি আর্টিস্টকে বুক করেছিলাম, 15,000 টাকা নিয়েছিল, কিন্তু একদমই বাজে মেহেন্দি পরিয়ে দিয়ে পালিয়েছিল। আমি তো বলবো তুই এবার বিয়ে বাড়িতে ব্রাইডাল মেহেন্দি পরানোর কাজ কর, দেখবি একদিন তুই ভালো জায়গায় পৌঁছাতে পারবি। হ্যাঁ, এটাই বাকি আছে। পড়াশোনা জানি না একেবারে মূর্খ তৈরি হয়েছে। লোকের হাতে এবার মেহেন্দি পরিয়ে টাকা ইনকাম করতে হবে। তাছাড়া মেহেন্দি পরিয়ে ক টাকাই বা ইনকাম করতে পারবে? আমার মেয়েকে নিয়ে বাবা আমার কোনো চিন্তা নেই। কলেজ পাশ করেই বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবে আর প্রত্যেক মাসে লক্ষ টাকা মাহিনা পাবে। এই যে তুমি এবার তোমার মেয়ের বড়াই করা বন্ধ করো। তুমি কি মনে করো তোমার মেয়েকে এই পাড়ার মধ্যে একমাত্র শিক্ষিত? শুধুমাত্র পুঁথিগত শিক্ষা অর্জন করে কখনো প্রকৃত মানুষ হওয়া যায় না, নীতিগত শিক্ষাও থাকা দরকার। তোমার মেয়ে তো শুধু নামেই শিক্ষিত, ওর মধ্যে কোনো রকম ভদ্রতা সভ্যতা কিছুই নেই। বড়দের কিভাবে সম্মান করতে হয়, বাবা মায়ের কিভাবে মান সম্মান বজায় রাখতে হয়, সেটা সুকন্যাকে দেখে তোমার মেয়ে শেখা উচিত। হতে পারে তোমার মেয়ে শিক্ষিত, কিন্তু তোমার মেয়ে আমাদের চিত্রার মতো কখনো হতে পারবে না। শিক্ষিত তৈরি করার আগে তোমার মেয়েকে আগে মানুষ হতে শেখাও। এরকম কথা শুনে রাসমণি দেবীর মাথা লজ্জায় একেবারে নত হয়ে যায়। সেদিনের পর থেকে সে তার মেয়েকে নিয়ে লোকজনের কাছে বড়াই করার সাহস পায় না। অন্যদিকে সুকন্যার জীবনে অনেক পরিবর্তন আসে। সুকন্যার মেহেন্দি ডিজাইন সবার এতটাই পছন্দ হয় যে আশেপাশে কিংবা দূরে কোথাও কারোর এখন বিয়ে হলে সবাই সুকন্যাকে মেহেন্দি আর্টিস্ট হিসেবে বুক করে নিয়ে যায়। কয়েক মাসের মধ্যেই সুকন্যা মেয়েদের মেহেন্দি শেখানোর জন্য নিজের একটা একাডেমি তৈরি করে। সেখানে অনেক অনেক মেয়েরা তার কাছে মেহেন্দির ডিজাইন শিখতে আসে। কিন্তু অন্যদিকে হঠাৎই একদিন খবর পাওয়া যায় চিত্রা তার কলেজের একজন শিক্ষিকার সঙ্গে খুবই খারাপ আচরণ করে। এমনকি শিক্ষিকার গায়ে হাত তোলার জন্য তাকে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বার করে দেয়া হয়। পাড়ার মধ্যে এমন খবর ছড়িয়ে যাওয়ার পর চিত্রার বাবা মা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারে না। রিমি তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। রিমি দেখতে খুবই কালো ছিল, তাই তাকে তার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব কেউই পছন্দ করত না। রিমি দেখতে কালো হওয়ার সঙ্গে সঙ্গে সে একটি গরিব পরিবারের মেয়ে ছিল, তাই জন্য তার বন্ধুরা সবসময় তাকে অপমান করত। রিমির বাবা মা দুজনেই সবজির ব্যবসা করত। রিমি এখন ক্লাস 7-এ পড়ে। তাদের স্কুলটা ছিল একটা গার্লস স্কুল। তাদের ক্লাসের সবাই খুবই সুন্দর ও ফর্সা ছিল, শুধুমাত্র রিমিকে ছাড়া। তাই হোল ক্লাস রিমিকে নিয়ে সবসময় হাসি মজা ঠাট্টা করতেই থাকতো। রিমির বন্ধু বলতে কেবল একজনই ছিল, সে হলো মৌমিতা। মৌমিতা নিজেও খুবই ফর্সা ও সুন্দর হলেও সে রিমির খুবই ভালো বন্ধু ছিল। এই মৌমিতা, তুই সবসময় এই কালির সঙ্গে কেন থাকিস রে? তুই দেখতে এত সুন্দর ফর্সা, আর এরকম একটা কালো মেয়েকে তুই বন্ধু করলি? আমরা ক্লাসে এত সুন্দর সুন্দর ফর্সা ফর্সা মেয়েরা আছি, তোর কাউকে পছন্দ হলো না? দেখিস এই কালির সঙ্গে থাকতে থাকতে তুইও আবার কালি হয়ে যাস না যেন। হ্যাঁ পিয়ালি, একদম ঠিক বলেছিস। পিয়ালির কথা শুনে তার বন্ধুরা সবাই হো হো করে হেসে ওঠে। পিয়ালি একটি ধনী পরিবারের মেয়ে ছিল। সে সব সময় স্কুলে অনেক অনেক টাকা নিয়ে যেত এবং তার বন্ধুদের পেছনে উড়িয়ে দিত। তাই ক্লাসের সব মেয়েরাই তার আগে পিছে ঘুরতে থাকতো। তার সব কথাতেই তারা তাকে সাপোর্ট করত। কালো তাতে কি হয়েছে? ও কি মানুষ নয়? আমার রিমিকে খুব ভালো লাগে। রিমি খুব ভালো মেয়ে। আর তাছাড়া আমি কার সঙ্গে কথা বলবো না বলবো সেটা তো আমার ব্যাপার, সেটা তোদের বলতে হবে না। তোরা নিজের কাজ কর। মৌমিতা, ছাড় না, তুই কেন ওদের এমন বলছিস? বাদ দে না, আমার এরকম ঝামেলা পছন্দ নয়। আমাকে ওরা কালি বলুক কিংবা যাই বলুক না কেন, আমার কোনো অসুবিধা নেই। রিমি, তুই এত বোকা কেন বলতো? তোকে এরা সবসময় অপমান করে, তুই এদের কিছুই বলিস না, আর আমি কিছু বলতে গেলেও তুই আমাকে বলতে দিস না। হ্যাঁ, কারণ আমার মা বলে কখনো কারোর মনে কষ্ট দিতে নেই। আমরা অন্য কাউকে হয়তো পাল্টাতে পারবো না, তাই জন্য আমাদের নিজেকেই পাল্টে নেওয়া উচিত। সেই কারণে আমি এদের কথাই কিচ্ছু মনে করি না। রিমির কথা শুনে পিয়ালি এবং তার বন্ধুরা মুখ ভেঙিয়ে সেখান থেকে চলে যায়।
এভাবেই সময় কাটতে থাকে। এক সপ্তাহ পরে পিয়ালির জন্মদিন ছিল, তাই তার বড়লোক বাবা মা তার জন্মদিন উপলক্ষে নানান রকম আয়োজন করা শুরু করে দিয়েছিল। বাবা, এবার কিন্তু আমার বন্ধুদেরকে আমি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ট্রিট দেব। আর হ্যাঁ, এবার কিন্তু তোমাদের কাউকেই আমি সঙ্গে করে নিয়ে যাব না। আমি একা একাই আমার বন্ধুদের সঙ্গে যাব। আর সন্ধেবেলা পার্টিতেও আমার বন্ধুরা থাকবে। বাবা, আমার বন্ধুদের ইনভাইট করতে হবে তো? হ্যাঁ, সে তো ইনভাইট করতেই হবে। তাহলে কালকে আমি আর তোমার মা তোমার স্কুলে যাব, আর তোমার সব বন্ধুদের পার্টিতে আসার জন্য ইনভাইট করে দেব, কেমন? আর তোমার চিন্তা নেই, তুমি যা চাইবে তাই হবে। জন্মদিনের দিন আমি আমার মেয়েকে পৃথিবীর সব খুশি দিতে চাই। পরের দিন পিয়ালির বাবা মা তাদের স্কুলে যায়। পিয়ালিদের স্কুলে রিমিকে দেখতে পেয়ে পিয়ালির বাবা মা চমকে ওঠে। তারা কৌতূহলবশত পিয়ালিদের ক্লাস টিচারকে জিজ্ঞাসা করে, ম্যাডাম, ওই কালো মেয়েটা এখানে কি করছে? আপনার স্কুলটা তো প্রাইভেট স্কুল, তাই না? এখানে গরিব মানুষদের পড়ার কোনো সুযোগ আছে? আমি জানতাম না তো। রিমির বাবা মা দুজনেই তো সবজি বিক্রি করে, ওদের পক্ষে রিমিকে স্কুলে পড়ানো একটা অসম্ভব ব্যাপার। তাহলে ওই কালো রিমি এখানে কি করে আছে? হ্যাঁ, আসলে রিমি পড়াশোনায় খুব ভালো, তাই জন্য ও সরকার থেকে নানান রকম স্কলারশিপ পায়। স্কলারশিপের টাকা দিয়ে ও পড়াশোনা করে। আচ্ছা, বাদ দিন এসব। আপনারা এখানে? আসলে আমার মেয়ের এক সপ্তাহ পর জন্মদিন আছে, তাই আমি আর ওর মা ওর বন্ধুদের ইনভাইট করতে এসেছি। আর এমনিও আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমার মেয়ে ঠিকঠাক ভাবে পড়াশোনা করছে কিনা সেটা জানার জন্য। আপনার মেয়ে সবসময় বন্ধুদের নিয়েই ব্যস্ত থাকে, ওর দিকে আপনাদের নজর রাখা উচিত। আপনাদের একটু বাইরে বসতে হবে। আসলে এখন আমার ক্লাস আছে। এভাবে ক্লাস চলাকালীন গার্জেনদের ক্লাসরুমে অ্যালাউ করা হয় না। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর আপনি বরং ওর বন্ধুদের ইনভাইট করে দেবেন। ম্যাডামের কথা শুনে পিয়ালির বাবা মা স্কুলের বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। ক্লাসের ফাঁকে পিয়ালি তার বন্ধুদের বলে, এই 28 তারিখে আমার জন্মদিন আছে। আমি তোদের সবাইকে আমার জন্মদিনে একটা 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ট্রিট দেব। কবিতা, লিপি, রেনু, তোরা সবাই যাবি কিন্তু। আর হ্যাঁ মৌমিতা, তুইও যাবি কিন্তু। আমি তোকেও ইনভাইট করছি। আর আমার বাড়িতে আলাদা করে পার্টিও রাখা হবে। আমার বাবা মা তোদের আলাদা করে নিমন্ত্রণ করতে এসেছে, এখন ওরা বাইরে আছে। পিয়ালি, তুই তো আমাদের সবাইকেই তোর জন্মদিনে নিমন্ত্রণ করলি, কিন্তু তুই তো রিমিকে ইনভাইট করলি না। সরি, তুই রিমিকে ইনভাইট না করলে আমি তোর জন্মদিনের পার্টিতে যেতে পারবো না। কারণ তুই তো জানিস রিমি আমার কত ভালো বন্ধু। ওকে ছাড়া আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব না। আরে তুইও না, সব সময় শুধু রিমি আর রিমি। আচ্ছা ছাড়, তোর জন্য আমি রিমিকেও ইনভাইট করছি। রিমি, তুই আমার জন্মদিনের দিন থাকিস, কেমন? স্কুল ছুটি হয়ে গেলে পিয়ালির বাবা মা স্কুলের মধ্যে আসে। তার বাবা মা পিয়ালির সব বন্ধুদেরকে ইনভাইট করে, কিন্তু রিমিকে তারা ইনভাইট করতে চায় না। বাবা, ওই কালি রিমিকেও ইনভাইট করতে হবে, না হলে আমার একটা খুব ভালো বন্ধু মৌমিতা আমার বার্থডে পার্টিতে যাবে না বলেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওরকম একটা কালো মেয়েকে তুমি তোমার বার্থডেতে ইনভাইট করতে বলছো? তুমি জানো না তোমার বার্থডেতে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সবই হয়? ওই কালো মেয়েটার জন্য সব ফুটেজ তো নষ্ট হয়ে যাবে। ওকে নিমন্ত্রণ করার কোনো দরকার নেই। আরে বাবা, তুমি চাপ নিও না, ওকে আমি কোনো ফটোতেই আসতে দেব না। আর ও থাকলে বরং আমাদের এন্টারটেইনমেন্ট হবে, ওকে নিয়ে খুব মজা হবে আমাদের। রিমি দূর থেকে দাঁড়িয়ে তাদের সব কথাই শুনছিল। সে মনে মনে খুবই কষ্ট পায়। রিমি মনে মনে ভেবে নিয়েছিল সে পিয়ালির বার্থডে পার্টিতে যাবে না, কিন্তু রিমিকে ছাড়া মৌমিতাও কিছুতেই পিয়ালির বার্থডে পার্টিতে যাওয়ার জন্য রাজি হয় না। ঠিক আছে ছাড়, তুই না গেলে আমিও যাব না, আর তুই যদি যাস তাহলে আমিও যাব। দেখ এবার তুই কি করবি। আর তুই যাবি না বলছিস কেন সেটা তো বল। পিয়ালি তো তোকে ইনভাইট করেছে, আর ওর বাবা মাও তো তোকে ইনভাইট করলো। না কিছু না, ঠিক আছে আমি যাব, কিন্তু আমি শুধু তোর জন্যই যাব। দেখতে দেখতে পিয়ালির জন্মদিন চলে আসে। পিয়ালি তার জন্মদিন উপলক্ষে সেদিন স্কুলে খুব সুন্দর একটা প্রিন্সেস গাউন পরে এসেছিল। পিয়ালিকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তার বন্ধুরা সবাই তাকে বার্থডে উইশ করছিল। পিয়ালি তার জন্মদিন উপলক্ষে ক্লাসের বন্ধুদের জন্য চকলেট, বিস্কুট এবং আরো কিছু খাবার প্যাকেট করে নিয়ে এসেছিল। সে তার এক বন্ধুর সাহায্য নিয়ে ক্লাসের সমস্ত স্টুডেন্টদের চকলেট বিস্কুটের প্যাকেটগুলো দিয়ে দেয়। স্কুল ছুটির পর পিয়ালি তার বন্ধুদের স্কুলের কাছেরই একটি বড় রেস্টুরেন্টে নিয়ে যায়। এই তোরা বল কে কি খাবি, আজকে আমার জন্মদিন,
তাই তোরা যা খেতে চাইবি আমি তোদের তাই খাওয়াবো। নে তোরা মেনু কার্ড দেখ আর দেখে বল। রিমি, তুই তো বোধহয় এত বড় রেস্টুরেন্টে প্রথমবার এলি, তাই না? কারণ আমার বাবা বলছিল তোর বাবা মা তো খুবই গরিব। হ্যাঁ, আমি আগে কখনোই এত বড় রেস্টুরেন্টে আসিনি। পিয়ালি, এই নে তোর বার্থডে গিফট। পিয়ালির বন্ধুরা একে একে তার হাতে জন্মদিনের উপহারগুলো তুলে দেয়। পিয়ালির জন্মদিনে উপহার দেওয়ার মতো রিমির কাছে কোনো টাকা ছিল না, তাই সে নিজের হাতে একটি গ্রিটিংস কার্ড তৈরি করে এনেছিল। কিন্তু সকলে দামি দামি উপহারগুলো দেখার পর সে গ্রিটিং কার্ডটি পিয়ালিকে দিতে খুব ভয় করছিল। কি রে রিমি, সবাই আমাকে গিফট দিল আর তুই কোনো গিফট নিয়ে আসিসনি? তুই কি জানিস না কারো জন্মদিনে খেতে গেলে তার জন্য উপহার নিয়ে যেতে হয়? না না, আমি তোর জন্য উপহার এনেছি, এই যে তোর উপহার। এই গ্রিটিং কার্ডটা আবার কোনো উপহার হলো নাকি? দূর, এসবের আমার কোনো প্রয়োজন নেই, কিছু মনে করিস না। আমি এটা আমার কাছে রাখতে পারবো না, বাড়ি গিয়ে সেই তো ফেলে দিতেই হবে, বরং আমি এখানেই ফেলে দিই। এই বলে পিয়ালি রিমির হাতে তৈরি গ্রিটিং কার্ডটা ফেলে দেয়। এগুলো দেখে মৌমিতার মনে মনে খুবই রাগ হচ্ছিল। পিয়ালির জন্মদিন ছিল বলে সে পিয়ালিকে কোনো খারাপ কথা বলতে চাইছিল না। পিয়ালি সারাক্ষণই শুধু রিমিকে সকলের সামনে অপমান করেই চলেছিল। আচ্ছা রিমি, তুই তো জন্মদিন সেলিব্রেট করিস না? কই, আমি তো আজ পর্যন্ত তোকে কোনোদিনও দেখলাম না জন্মদিন সেলিব্রেট করতে। আমাদের তো তুই কখনো ট্রিট দিলি না, কিংবা কোনোদিনও তোদের বাড়ির পার্টিতেও ডাকিসনি, আর নাইবা স্কুলের বাচ্চাদের বিস্কুট চকলেট দিয়েছিস। না, আসলে আমার কালকেই জন্মদিন আছে, তোর জন্মদিনের পরের দিনই। আমার জন্মদিন সেলিব্রেট করা হয় না রে, কারণ আমার বাবা জন্মদিন পালন করা পছন্দ করে না। এইসব ন্যাকামি বন্ধ কর, আমাদের বোকা ভেবেছিস নাকি? তোরা গরিব, তোদের টাকা পয়সার অভাব, সেই জন্য তোরা জন্মদিন সেলিব্রেট করতে পারিস না। এখানে মিথ্যা কথা বলার কি আছে? আচ্ছা ছাড়, তুই আমার একটা কাজ করতে পারবি? এই রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরে একটা কেকের দোকান আছে, ওখানে আমার নামে কেক অর্ডার করা আছে। তুই কেকটা নিয়ে আয় তো, আমি একবার বাথরুম থেকে ঘুরে আসি। পিয়ালির কথা শুনে রিমি কেক আনতে চলে যায় আর পিয়ালিও ওয়াশরুমে চলে যায়। ততক্ষণে রেস্টুরেন্ট থেকে লোকজন সব দৌড়াদৌড়ি করে বাইরের দিকে ছুটতে থাকে। আসলে রেস্টুরেন্টে আগুন লেগেছিল, সকলে প্রাণের ভয়ে ছুটোছুটি করছিল। রিমি ঠিক সময়ে তার বন্ধুদের কাছে চলে আসে। রেস্টুরেন্টের মালিক স্কুলের বাচ্চাগুলোকে বাইরে বের করে নিয়ে আসে। বাচ্চারা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, রেস্টুরেন্টে আগুন লেগেছে, আমাদের এখন সবাইকে বাইরে বেরিয়ে যেতে হবে। ওদিকে চলো, ওদিকে চলো, আমার সঙ্গে চলো, সবাই তাড়াতাড়ি চলো। আগুন আগুন আগুন, সবাই বেরো বেরো বেরো। ততক্ষণে সেখানে ফায়ার ব্রিগেড চলে আসে। ফায়ার ব্রিগেড রেস্টুরেন্টের আগুন নেভানোর চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎ করে রিমির পিয়ালির কথা মনে পড়ে যায়। এই পিয়ালি তো রেস্টুরেন্টের ভেতরে আছে, ও ওয়াশরুমে গিয়েছিল, আমার মনে হয় ও নিশ্চয়ই ফেঁসে গেছে, ওকে বাঁচাতে হবে। তোরা দাঁড়া, আমি গিয়ে দেখে আসি। রিমি, তুই কি পাগল হয়ে গেছিস? সবাই রেস্টুরেন্ট থেকে দৌড়ে বাইরে পালাচ্ছে, আর তুই এখন রেস্টুরেন্টের ভেতরে যাবি? দেখছিস না আগুন কেমন দ্রুত বেড়ে চলেছে? হ্যাঁ, কিন্তু আমি পিয়ালিকে এভাবে ছাড়তে পারবো না, ওকে বাঁচাতে হবে। এই বলে রিমি রেস্টুরেন্টের ভেতরে চলে যায়। সে তাড়াতাড়ি করে বাথরুমের দিকে যায়। আসলে রেস্টুরেন্টের কিচেনে আগুন লেগেছিল, আর কিচেন থেকে আগুনটা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ছিল। ওয়াশরুমের দরজায় আগুন জ্বলছে দেখে রিমি খুব ঘাবড়ে যায়। সে ভেতর থেকে পিয়ালির কান্নার আওয়াজ পায়। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও বাঁচাও। পিয়ালি, তোর কিচ্ছু হবে না, আমি তোকে বাঁচিয়ে নেব, কিচ্ছু হবে না তোর। রিমি তাড়াতাড়ি করে ফায়ার ব্রিগেড ওয়ালাদের সেখানে ডেকে নিয়ে আসে। এই ওয়াশরুমের ভেতরে আমার বন্ধু আছে, তোমরা ওকে বাঁচাও দয়া করে, এখানে জল দাও, এখানে জল দাও তাড়াতাড়ি। রিমির কথা শুনে ফায়ার ব্রিগেড ওয়াশরুমের দরজার আগুন নিভিয়ে দেয় এবং রিমি পিয়ালিকে বাইরে বের করে নিয়ে আসে। পিয়ালি কাঁদতে কাঁদতে বলে, রিমি, আমাকে ক্ষমা করে দে, আমি তোর সঙ্গে খুব অন্যায় করেছি, তোকে সবসময় ছোট করেছি। তুই আজকে তোর জীবনের কথা না ভেবে আমার প্রাণ বাঁচালি, আজ থেকে তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, আমি আর কখনোই তোর সঙ্গে অমন করব না। রিমি পিয়ালির জীবন বাঁচিয়েছে শুনে পিয়ালির বাবা মা রিমিকে অনেক ধন্যবাদ জানায়।
পিয়ালির জন্মদিনের পার্টিতে সকলে রিমিকে বাহবা জানাতে থাকে। পিয়ালির জন্মদিনের ঠিক পরের দিনই রিমির জন্মদিন ছিল। পিয়ালির বাবা মা রিমির বাবা মাকে আর্থিকভাবে সাহায্য করে রিমির জন্মদিনের জন্য একটা পার্টির আয়োজন করতে বলেছিল। পিয়ালি রিমির জন্মদিন উপলক্ষে বাচ্চাদের জন্য খাবারের প্যাকেট নিয়ে এসেছিল। হ্যাপি বার্থডে রিমি, আজকে তোর জন্মদিন। এই নে, এই খাবারগুলো তুই নিজের হাতে করে সবাইকে দিয়ে দে। এটা আমার তরফ থেকে তোর জন্য বার্থডে ট্রিট। পিয়ালির কথা শুনে রিমির চোখে জল চলে আসে। আজকে প্রথমবারের মতো রিমি তার জন্মদিন পালন করতে পেরেছিল। সে ভাবতেও পারেনি যে তাকে সবচেয়ে বেশি অপছন্দ করত সেই একদিন তার জন্মদিনের জন্য তাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে। রিমির জন্মদিনে তার চোখে জল থাকার সঙ্গে সঙ্গে মুখে একটা সুন্দর হাসিও ছিল।